একেবারে তলানিতে থাকা আত্মবিশ্বাস নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। ওই পরিস্থিতি থেকে গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি জেতার কৃতিত্ব অনেক, এবং এটিই এখন বাংলাদেশের দলের আত্মবিশ্বাসের বড় একটি জায়গা। আর এমন চড়াই উতরাই পার হবার মধ্য দিয়ে ধীরে ধীরে একটি দল গড়ে ওঠে, দলের ভেতরের চরিত্রগুলো সুদৃঢ় হয়। আজকে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএ মেথডে হেরে গেলেও আমরা প্রত্যাশা করতেই পারি বাকি যে দুটি ম্যাচ রয়েছে, অর্থাৎ ভারতের সাথে এবং আফগানিস্তানের সাথে দলীয় এবং ব্যক্তিগত দৃঢ় চরিত্রের একটা প্রকাশ আমরা অবশ্যই দেখতে পাবো। সেই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিসারেম, আভিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যান্ডেল। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ, এবং আজকে আমরা অনেক আড্ডা দেব। আড্ডায় অতিথি হিসেবে যারা রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, এবং রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় অনন্যা আচার্য। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, কষ্ট করে সময় দিয়েছেন, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং যথারীতি আমাদের ফ্যান জোনে 6 জন রয়েছেন। আমরা ছোট্ট করে আপনাদের সাথে পরিচয় হব, নাম এবং কোত্থেকে আপনারা এসছেন। একটু মাইক্রোফোনটা এই পাশ থেকে শুরু করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম মোহাম্মদ শাহিন, আমি এসেছি মহাখালী শাহিনবাগ থেকে। ওকে, দেন পাস করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি সাইফ ইসলাম শুভ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। ওকে। আমি ফাহিম, আমি হচ্ছে একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। আমি অন ফিল্ড উইথ ফাহিমে একটা নিজের পেজে সমস্ত অ্যানালিসিস ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। বাহ বাহ, একবার একজন বোদ্ধা ব্যক্তিকে পাওয়া গেল। এরপরে ওকে, আমার নাম সামদানি প্রত্যয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। সামদানি প্রত্যয়, জি। আসসালামু আলাইকুম, আই এম গ্রাজুয়েটেড, সো এখন আমি জাস্ট এক প্রিপারেশন নিতেছি আইএলটিএস এর জন্য, বাইরে যাওয়ার জন্য। ওকে ওকে, কোত্থেকে গ্রাজুয়েট করেছেন? বিউবিটি। বিউবিটি, দেন নেক্সট। আসসালামু আলাইকুম, আমি রিফাত হোসেন, আমি আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এক একজন এক এক জায়গা থেকে আছেন, ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। এই বিষয়গুলো নিয়ে আমরাও আলাপ করব আজকে। বাংলাদেশ মানে ডিএলএ মেথডে খুব কষ্ট লাগে, হেরে গিয়েছে। আর একটু রান হলে হয়তো যেতেও পারতো। আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো নিশ্চয়ই। আমরা শুরুতে সানোয়ার ভাইয়ের কাছে একটু পর্যবেক্ষণ জানতে চাই। আজকে বাংলাদেশ, বলছিলাম খারাপ লাগে, আমার দেশ বাংলাদেশ হেরে গেলে তো স্বাভাবিক একটু খারাপ লাগবেই। এবং যেটি হয় যে বাংলাদেশের প্রত্যাশা থাকে, দর্শক যারা থাকেন যে খুব ভালো খেলবে, জিতে আসবে, সেই প্রত্যাশা থাকে। কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির সম্মিলনটা যখন না ঘটে, তখনই বরঞ্চ আমরা হেরে যাই। আজকের খেলা নিয়ে যদি একটু জানতে চাই। আমাদের সবারই এক্সপেকটেশন থাকে বাংলাদেশে। আমরা হয়তো বাস্তবতার সাথে চিন্তা করেও হয়তো চিন্তা করি যে অস্ট্রেলিয়া বলি বা ইন্ডিয়া বলি, ইংল্যান্ড বলি, ওদের সাথে টি-20তে আমাদের স্ট্রেংথের ডিফারেন্সটা ডেফিনেটলি আমরা সবাই জানি, বেশ বড় ডিফারেন্স। তারপর আমরা এক্সপেক্ট করি যে হয়তো জিততে পারি, কিন্তু বাস্তবতা হলো আইসিসির কোনো ইভেন্টে এখনও কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারিনি। আমরা হয়তো বাইলেটারাল সিরিজে ম্যাচ জিতেছি, কিন্তু অস্ট্রেলিয়ার আইসিসির ইভেন্টে ডিফারেন্ট অস্ট্রেলিয়াকে আমরা সবসময় দেখতে পারি। ধরেন অপোনেন্ট ইন্ডিয়া ইংল্যান্ড যেই হোক, অস্ট্রেলিয়া ডিফারেন্ট। স্বাভাবিকভাবেই এই ম্যাচটা সবাই হয়তো জানি যে অস্ট্রেলিয়ার চান্সটা অনেক বেশি। তারপরেও উইকেট সব কিছু কন্ডিশন বিবেচনা করে কিছু একটা এক্সপেকটেশন ছিল, যদিও এই উইকেটটা অন্য আগের আমরা যেগুলি ম্যাচ খেলেছি উইকেট একটু ডিফারেন্ট। এই উইকেটে কিন্তু অনেক ভালো রান হয়। এই জায়গায় আমরা আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিল। ওভারঅল এই টুর্নামেন্টে সবসময় আমরা কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান স্ট্রাগল করছি। স্বাভাবিকভাবে আমাদের বোলাররা ভালো পারফর্ম করছিল, এই কারণে আমরা হয়তো সুপার 8 পর্যন্ত এসেছি। এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলছি, যতটুকু বোলারদের পারফরমেন্সটি মেজর রোল প্লে করেছে। অন্য যে জায়গাটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, এই উইকেটটা যদি 170+ রান করতে পারতাম, তাহলে হয়তো বা একটু ডিফারেন্ট স্টোরি হতে পারতো, আমাদের এক্সপেকটেশনটা আর একটু বেশি থাকতো। মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আজকে হয়তো শান্ত রান করেছে, মানে টি-20 যে ম্যাচে যে ব্যাটিং করা দরকার, আমার মনে হয় ওই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারছি না টপ অর্ডার থেকে। যদি দেখেন যে যারাই রান করেছে, আজকে হয়তো লিটন কিছুটা উইকেটের সময় নিয়েছে, শান্ত রান করেছে, কিন্তু স্ট্রাইক রেটটা যেই ওয়েতে করা দরকার, আমরা এখন বর্তমান মডার্ন ক্রিকেটে দেখেন অস্ট্রেলিয়ার যেই দুজন ব্যাটিং করেছে অ্যারাউন্ড 150 স্ট্রাইক রেট উপরে ব্যাটিং করেছে। ম্যাক্সওয়েল এসেছে 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবে আমাদের ওই ক্রিকেটের সাথে আমাদের যদি অ্যাডজাস্ট করতে হয়, আমাদেরও টপ অর্ডারতে অ্যাটলিস্ট 2-3 জন ব্যাটসম্যান রান করতে হবে 140, 150। টপ অর্ডাররা মোটামুটি ভালো খেলেছে, কিন্তু ধারাবাহিকতাটা থাকে না কেন? এটা ধারাবাহিকতাটার বড় প্রবলেম। আমাদের একটা বড় প্রবলেম, আমাদের যখন এই ওয়ার্ল্ড কাপে যাই, আমাদের মোস্ট অফ দ্য টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু ভালো শেপে ছিল না। আবার যখন শুরু করলাম নিউ ইয়র্কে, যেখানে যেই উইকেটগুলিতে খেলা হয়েছে, এই উইকেটগুলো সব ধরনের ব্যাটসম্যানের জন্যই কিন্তু ডিফিকাল্ট। আপনি যদি দেখেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, IPL এর টপ স্কোরার, এখানে এসে স্ট্রাগল করছে, উইকেটটাকে বড় ফ্যাক্টর ছিল।
কিন্তু এইখানে কিন্তু এখন যেই উইকেটগুলিতে আমাদের রান করা দরকার, রান রেট খালি রান করলেই হবে না, আপনাকে ম্যাচ জিততে হলে স্ট্রাইক রেট মেনটেন করতে। সুপার টেনে যারা এসেছে সবাই কিন্তু এরকম টপ ক্লাস টিম। এখানে ম্যাচ জিততে হলে আপনাকে প্ল্যানটাই করতে হবে, আপনাকে রান করতে হবে 170, 175, 80 ফাইট করার জন্য। এখন ওই এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা, যেই কারণে অস্ট্রেলিয়া সবসময় ডমিনেটিং ব্যাটিং যখন শুরু করেছে, হয়তো একটু স্লো স্টেডি স্টার্ট ছিল, পরবর্তীতে দেখেছি যে ওরাও জানে যে ডিএল ম্যাথড একটা ফ্যাক্টর হতে পারে, তখন কিন্তু ডেভিড ওয়ার্নাররা তখন কিন্তু ওই 4-6 মেরে রান রেটটা অনেক হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, যেই কারণে আমরা কম্পিটিশনে ছিলাম না আসলে। কিন্তু সানোয়ার ভাই, আমার এই খেলা টি-20 যেটা যেহেতু ছোট্ট গেম, 20 ওভারের মাত্র খেলা, দেখতে দেখতেই শেষ হয়ে যায়। শুরুর দিকে যে খেলাটা হয়, প্রথম 5-6 ওভারটাই আসলে একরকম টার্নিং পয়েন্ট। ওই সময়টা যত বেশি রান করা যায়, এটিই আসলে পরবর্তীতে একটা বড় রকমের পুঁজি দাঁড়ায়। তো এই বাংলাদেশের এই এখনকার খেলা দেখে কি আপনার কাছে মনে হয় যে ওই স্টাইলে আসলে টি-20 স্টাইলে খেলতে পারছে বাংলাদেশ? দেখেন, একটা সময় ছিল টি-20 ফরম্যাটে 150, 160 খুব ভেরি গুড স্কোর, খুব, পরবর্তীতে আসলো 200, এখন দেখা যাচ্ছে 250, 260 এরকম হয়ে প্লাস যাচ্ছে। স্বাভাবিক আমরাও যে মডার্ন ক্রিকেট যেভাবে চেঞ্জ হচ্ছে, সাইকোলজি বলেন, মেন্টালি বলেন, টেকনিক্যালি বলেন, যেভাবে চেঞ্জ হচ্ছে, আমরা ওইটার সাথে মার্চ করতে পারছি না। বিকজ অফ এটা বাস্তবতা মানতে হবে যে আমরা ওয়ানডে ফরম্যাটে যতটা ভালো একটা স্টেজে গিয়েছি, টি-20তে আমাদের ওভারঅল যদি আমরা ডোমেস্টিক স্ট্রাকচার দেখেন, আমাদের বিপিএল যে উইকেটে খেলা হয় কোনোটাই সাপোর্ট করে না যে 200+ রান করে রেগুলার রান করবে ব্যাটসম্যানরা। ওই স্ট্রাইক রেটে রান করতে গেলে তখন হয়তো আপনার ব্যাটসম্যান দেখেন 140, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। এই হ্যাবিটটা তো আপনাকে আসতে হবে ডোমেস্টিক থেকে। ওই ডোমেস্টিকের যেই স্ট্রাকচারটা আমরা যেই স্টাইলভাবে খেলি, এক বিপিএল আমাদের একটা টুর্নামেন্টই মেজর টুর্নামেন্ট, বাকি খুব বেশি টুর্নামেন্টে হয় না যেখানে আমাদের মানে খেলে টি-20 মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মার্চ করবে, ওই ধরনের কোনো টুর্নামেন্ট আমাদের হয় না। আমাদের এই জায়গায় যতদিন পর্যন্ত জোর না দিব, আমরা ইন্টারন্যাশনাল খেলে শুধু ওইখানে যে মার্চ খেলে ভালো খেলবো এক্সপেকটেশনটা করাটা আসলে ডিফিকাল্ট। আমি জানি না সানোয়ার ভাই প্রশ্নটা করা ঠিক হবে কিনা, তারপর একটু জানতে চাও। বিষয়টা হচ্ছে যে আমরা বিপিএল হয়, আবার পার্শ্ববর্তী দেশ ভারতে আইপিএল হচ্ছে। তো আইপিএল থেকে যারাই উঠে আসে তারা যে কোনো জায়গায় পরবর্তীতে খেললে খুব ভালোভাবেই পারফর্ম করতে পারেন। বিশেষ করে আমাদের দেশ থেকে মোস্তাফিজ গিয়েও কিন্তু আইপিএলে ভালো করেছে, সেই ধারাবাহিকতা কিন্তু এখনও তার রয়েছে। কিন্তু বাংলাদেশে সেই অর্থে বিপিএল কি আসলে কার্যকর হচ্ছে? না, কার্যকর একেবারেই হচ্ছে না তা বলবো না, মানে কার্যকরের তো স্ট্যান্ডার্ড আছে। আইপিএল আপনি একটা বেঞ্চমার্ক বললেন, আইপিএল কোন জায়গায় নিয়ে গেছে স্ট্যান্ডার্ডটাকে, বিকজ অফ এইটার পিছনের কারণ দেখতে হবে যে আইপিএলে যারা খেলে ইন্টারন্যাশনাল, ওদের যে অলমোস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং ওরা যেই স্ট্যান্ডার্ড আরও কিছু বেশ কিছু টি-20 টুর্নামেন্ট হয় ওদের লোকাল, যেগুলি ওদের শুধু ওদের নিজস্ব প্লেয়াররা খেলে, ওইখানে স্ট্যান্ডার্ড দেখবে অলমোস্ট কাছাকাছি, যেই কারণে ওরা এখানে যে অনায়াসে অ্যাডজাস্ট করতে পারে। আমাদের যেই স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলি, এইখান থেকে আমাদের ডোমেস্টিক থেকে বিপিএল বলেন, আইপিএল বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ডিফারেন্সটা অনেক বেশি। আমার যতদিন পর্যন্ত ওই জায়গায় আমাদের মানে স্ট্যান্ডার্ডটা আপডেট করতে না পারবো, ইন্টারন্যাশনাল দিকে আমাদের স্ট্রাগল করতেই হবে। এইটার একটা বড় কারণ। হয়তো আমরা সবসময় বলি যে মানে হয়তো আমরা উইকেট, আমরা অ্যাটমসফিয়ার অনেক চিন্তা করি, কিন্তু আমাদের বাস্তবতা হলো রিয়েলিটি, আপনি ওই ক্লাসের প্লেয়ার তৈরি, আমাদের অনেক প্লেয়ার বাংলাদেশে অনেক প্লেয়ার, কিন্তু কোয়ালিটি মানে ইন্টারন্যাশনাল এরকম স্ট্যান্ডার্ডে যে ভালো পারফর্ম করে ওই কোয়ালিটি প্লেয়ার কিন্তু খুব কম। আমরা দেখেছি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি সবাই বলি লিটন খারাপ করছে, সৌম্য খারাপ করছে, চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনার পাইপলাইনে কে আছে, কাকে আপনি ব্যাকআপ করবেন, কে এরকম পারফরমেন্স করে আপনি রেডি আছে, ওই রেডিটা তৈরি করার জন্য যে ডোমেস্টিক স্ট্রাকচার দেখলাম প্লাস হইলো ডোমেস্টিকটা ইমপ্রুভ করতে হবে। সেম ওয়েতে আমাদের যারা কোচিং করাচ্ছে, আমরা যেমন একটা ভালো স্টুডেন্ট পাওয়ার জন্য যেরকম ভালো টিচার দরকার, আমাদের রুট লেভেলে যারা কোচিং করাচ্ছে আমাদের নো ওয়ে ওনাদেরকে আপডেট করতে হবে। ওদেরকে মানে বিভিন্ন লেভেলে এখন দেখুন মানে ক্রিকেট কোচিংটা এখন সায়েন্স টেকনোলজি এত বেশি ইনভলভ হয়ে গেছে, আমার মনে হয় ইন্ডিয়া এইভাবেই কিন্তু ভালো পারফর্ম করছে না। ওদের রুটটা যদি খবর নিই আমরা, ওরা কীভাবে গ্রোন আপ হচ্ছে, ওইখানে ওই জায়গায় যদি জোর না দিই, আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আমরা যদি সাকিব, মুশফিক, তামিম, এরা তো এই পঞ্চপাণ্ডব যাদেরকে বলি, এরা তো অলমোস্ট শেষ। এদের পরে বাংলাদেশ ক্রিকেটটাকে আগামী 5 বছর কারা রান করবে, 5টা প্লেয়ার নাম বলতে পারবো না আমরা, যে রেগুলার খেলবে ফার্স্ট 11-এ 5টা প্লেয়ার কিন্তু টপার আমরা বলতে পারবো না, মানে বিকজ অফ আমাদের ওই কোয়ালিটি প্লেয়ারই তৈরি হয়নি। আমরা বলি সাকিবকে কিছু পারফরমেন্স খারাপ করেছে, আমরা বলছিলাম সাকিবকে ড্রপ করে দিয়ে অন্য কাউ চান্স দিই, আপনি কাকে দিবেন? ওই প্লেয়ারটা তৈরি করেছি কিনা আমরা? ওই মাহমুদুল্লাহকে ড্রপ করবেন, মুশফিককে ড্রপ করবেন, তামিমকে ড্রপ করবেন, এদের রিপ্লেসমেন্ট আমরা কয়টা তৈরি করতে পারছি? একটা প্লেয়ার আমরা বলতে পারি না যে 1, 2, 3 কারা ব্যাটিং করবে, কনসিস্টেন্ট 5টা ম্যাচ খেলবে, এরকম প্লেয়ারই আমরা এখন। সেক্ষেত্রে বাংলাদেশে বলা যায় যে অশনি সংকেতই অপেক্ষা করছে সামনের জন্য। নিশ্চয়ই সানোয়ার ভাই আপনার কাছে আসবো, আমরা একটু অনন্যার কাছে যেতে চাই। অনন্যা গান করেন, আমরা পরিচয় বলছিলাম দর্শকদেরকে। কার খেলা দেখা হয়? বাংলাদেশের খেলা তো নিশ্চয়ই, কার খেলা মূলত ভালো লাগে বাংলাদেশ যদি বলি, কোন প্লেয়ারের খেলা?
পঞ্চপাণ্ডবের কথাই যদি বলি, আমার সাকিব আল হাসানের খেলা অনেক ভালো লাগে। আচ্ছা, কিন্তু সাকিব তো ভালো খেলছে না গত ম্যাচ ছাড়া। গত ম্যাচে একটা জবাব দিয়েছেন অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন, সরি গত ম্যাচের আগের ম্যাচে। আর কার কার ভালো লাগে সেক্ষেত্রে ওই যে বললাম এখনো পর্যন্ত মানে ভাইয়া যেটা বললেন যে পঞ্চপাণ্ডবের বাইরে তো ওভাবে আমার কাউকে সেরকম চোখে পড়েনি যে ভালো খেলছেন। হ্যাঁ, সৌম্য সরকার আমার ফেভারিট লিস্টে ছিল, কিন্তু উনিও এখন মানে সেরকম মানে ছন্দপতন যেটাকে বলে আর কি। তো সাকিব আল হাসানি মানে যতই খারাপ খেলুক কিন্তু উনি একটা ধারাবাহিকতা বজায় রাখেন আমার মতে। আচ্ছা, আজকে খেলা দেখেছেন? হ্যাঁ, আজকে খেলা দেখেছি। কার খেলা ভালো লাগলো আজকে? আজকে শান্ত ওনার খেলা ভালো লেগেছে। আর হ্যাঁ, ছন্দে ফিরেছে। তবে ওভারঅল বাংলাদেশকে বর্তমান তৌহিদের ভালো লাগারই কথা। এখন টি20 সাথে ওই উনিও খুব ভালো খেলেছেন এবং খুব কম বলে মানে বেশ রান করেছেন দেখলাম। তো কোন জায়গাটা বাংলাদেশকে দেখতে চান এইবারের বিশ্বকাপে? আর মাত্র দুটো ম্যাচ আছে এবং দুটোতেই জিততে হবে। এখন প্রত্যাশা করি, মানে আমরা তো সবাই প্রত্যাশা করছি যে বাংলাদেশ যেন সেমিফাইনালে যায়, বা আমার প্রত্যাশা যদি বলি যে বাংলাদেশ একবার ফাইনাল খেলবে, সেটা আমি দেখতে চাই। কিন্তু সেটা কখন হবে সেটা জানি না, কিন্তু এটা সব বাঙালিরই আশা যে বাংলাদেশ ফাইনাল খেলুক। এখন বর্তমান সেমিফাইনাল পর্যন্ত অন্তত যাক, সেটাই চাওয়া। খেলাটা কবে থেকে দেখা হয়? একদম ছোটবেলা থেকে। একেবারে ছোটবেলা থেকে? বাসা থেকেই নাকি আমরা যেমন ছোট সময় চুরি করে খেলা দেখতে যেতাম? হ্যাঁ, যেটা বললো যে বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশ ফাইনাল খেলুক, ট্রফি জিতুক, ডেফিনেটলি বাংলাদেশ খেলবে। বাংলাদেশে কিন্তু এটা প্রমাণ কিন্তু আমাদের যুবরা করেছে, কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। ডেফিনেটলি বাংলাদেশের ভবিষ্যৎ আছে, পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, ওরা অবশ্যই আসবে, কিন্তু আমাদের একটু প্রপার গ্রুম আপ করতে হবে, গ্রুম আপ বা গাইডেন্সটা ঠিকভাবে দিতে হবে। অরণ্যা, একটু আপনার গান কিছু শুনতে চাইবো, তার আগে জানতে চাই যে আপনি কি ধরনের গান করেন? আমি মূলত সব ধরনের গানই করি, আর আমার পড়াশোনা কিন্তু সঙ্গীত নিয়ে, মানে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ফাইন ফাইন ফাইন, মিউজিক নিয়ে করছেন, তার মানে আধুনিক গান বা স্পেশালিটি কিছু আছে, নজরুল বা রবীন্দ্র বা? হ্যাঁ, আমি মূলত ক্লাসিক্যাল নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি সব ধরনেরই গান করি। আচ্ছা, মানে সেটা আধুনিক হোক, ফোক হোক, কিংবা যে কোনো নজরুল, রবীন্দ্র। আমি আসলে চেষ্টা করছি মানে ভার্সিটালিটির দিক থেকে মানে কিভাবে গ্রো করা যায়। আপনার কাছে কোন গান ভালো লাগে সবচেয়ে বেশি? যদি বলি, আমার কাছে সেমি ক্লাসিক্যাল গানগুলো ভীষণ ভালো লাগে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ম্যাম, ওনাদের গানগুলো ভীষণ ভালো লাগে, কনক মামুনির গান ভীষণ ভালো লাগে। তো সেই আধুনিক গানগুলোকে আসলে মনে প্রাণে ধারণ করি। পারিবারিকভাবেই কি গানের চর্চা ছিল? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই গান করতেন, তো সেখান থেকে আমি মনে করি যে গানটা আমার রক্তের সাথে মিশে আছে। যেহেতু ছোট থেকে শুনে এসেছি, তো ওভাবেই আমার গানের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। এবং যখনই মা হারমোনিয়াম নিয়ে বসতেন, তখন আমি সেই হারমোনিয়াম নিয়ে টানাটানি করতাম যে আমি কখন গান গাইবো মা বাবার মতো। তো সেইটা দেখে, সেই আগ্রহ দেখে আমার মা বাবা আমাকে গানে দেন। এবং পড়াশোনাটাও গানেই পড়াশোনাটাও গানে করছি, এবং গান নিয়েই আসলে বাঁচতে চান? একদমই তাই। আর আমি মনে করি গানটা আমার প্রাণ। আর যখনই একটা মানুষের গানটা প্রাণ হয়, তখন সে চায় গানটাকে আরও গভীরভাবে জানুক। তো আমি সে চেষ্টাটাই করে যাচ্ছি, কতটুকু করতে পারবো জানি না, কিন্তু অবশ্যই আপনার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা একটু দুলাইন শুনে আসতে চাই সানোর ভাই। ডেফিনেটলি গান, একটু দুলাইন আপনার কাছে গান শুনি। এখন আমি একটু আপনার সবচেয়ে প্রিয়? বর্তমান তো ক্রিকেট নিয়ে একটা আলোড়ন চলছে, আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে, তো একটা গানই গাই যেটা আমাদের ক্রিকেটার ভাইদেরকে অনেক উজ্জীবিত করবে। যে গানটি গাইছি সেই গানটি আমার খুব পছন্দের একজন সিঙ্গার, আসিফ আঙ্কেলের গাওয়া। আসিফ আকবর? হ্যাঁ, আসিফ আকবর। জি। বাংলা মায়ের দামাল ছেলে জিতবে ছক্কা চারে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামাল ছেলে জিতবে ছক্কা চারে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।
তারপর তার অনেক 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 চমৎকার, ভালো লাগলো অনন্যা। অবশ্যই আপনার কাছে আবারও আসবো, আমরা আবারও গান শুনবো। আমরা একটু ফ্যান জোনে যেতে চাই। ফ্যান জোনে আজকের খেলাটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য রয়েছে কিনা, কেউ কিছু বলতে চান? আজকে সানোয়ার ভাই বেশ কিছু বলেছেন। হ্যাঁ, আমি সানোয়ার ভাইয়ের সাথে একমত। আজকে মানে এক্সপেক্টেড ছিল এটাই যে আমরা আসলে ওই যে সানোয়ার ভাই যেটা বলেছেন যে আইসিসি টুর্নামেন্টে আমরা কখনো অস্ট্রেলিয়াকে অন্য দলের সাথে ভালো খেলো, আফ্রিকার সাথে ভালো খেলি, অস্ট্রেলিয়ার সাথে খেলি, ইভেন ইন্ডিয়ার সাথে আমরা ভালো খেলি। অস্ট্রেলিয়া দেখলে আমরা কেন জানি অনেক পিছিয়ে পড়ে যাই, মানে এবং সেটা বড় বড় ব্যবধানে আমরা হারি। তো আমার ওরকমই মনে হয়েছিল যে আমরা অস্ট্রেলিয়ার সাথে খুব বেশি কম্পিট করতে পারবো না, যেহেতু এই অস্ট্রেলিয়াতে আরেকটু পরিণত, মানে আরেকটু পরিণত, আসলে আগেও পরিণত ছিল, বাট অস্ট্রেলিয়ার টি-20 মানে এখন যে টিমটা সেটা টি-20 সাথে তাল মিলিয়ে খেলতেছে। তো আমার কাছে এটা মনে হচ্ছে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যেটা যে আমাদের মানে আমাদের ব্যাটিংয়ে এক্সপেকটেশনে হয়ে গেছে আমাদের 150 বা 160, আমরা এইটা টার্গেট নিয়ে ব্যাটিং করি। বাট এখনকার টি-20 সেটা না। আমাদের এক্সপেকটেশন যদি আমরা 200 এক্সপেকটেশন থাকতো, দেন আমরা হয়তো 180 বা 170 এরকম করতে পারতাম। বাট আমাদের প্রথম থেকে অ্যাপ্রোচটাই শুরু হয় মানে পাওয়ার প্লেতে 6 বা বিলো 6 রান রেট করে। সো এইখানে আমরা মনে পিছিয়ে যাচ্ছি প্রতিবারই। আচ্ছা আচ্ছা, আর কেউ? জি বলুন। প্রথম যেটা মনে হয় যে বাংলাদেশ টিমের আমরা যেটা দেখি যে এর আগের ম্যাচে আমরা দেখেছি যে বোলিং খুব ভালো হয়েছে। মুস্তাফিজ, তারপরে জি যারা সাকিব, ওরা খুব ভালো বল করেছে। তো যেটা হচ্ছে সমস্যা যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিন বলাররা ভালো করছে, কোনো দিন ব্যাটসম্যানরা ভালো করছে এবং আমাদের টপ অর্ডার ফল করছে। আসলে যে সমন্বয়টা, যে সবাই আসলে জয়ের জন্য খেলছে, যেমন সাউথ আফ্রিকার ম্যাচটার যদি কথা আমরা যদি একটু ভাবি, তাহলে সেখানে দেখবো যে আমরা খুবই সামান্য কিছু রান কিন্তু আমরা চেস করে আমরা ব্যর্থ হয়েছিলাম। এবং সেখানে যেটা ছিল যে একটা যে মেন্টালিটি, যে আমরা জেতার জন্য খেলছি, এটার আসলে কোনো একটা জায়গায় কমতি ছিল। এবং আজকেও আমরা শুরু থেকে দেখতে পেয়েছি যে প্লেয়াররা যখন খেলছেন তাদের ভিতরে যে একটা অ্যাপ্রোচ, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, এবং একই সঙ্গে সঙ্গে যখন অস্ট্রেলিয়ার প্লেয়াররা খেলছেন তাদের মাঠে তাদের হাঁটা চলা এবং তাদের আই কন্ট্যাক্ট, এটা আসলে অনেক বেশি তাদের মানসিক শক্তিমত্তার একটা, এবং তারা যে আসলে কনফিডেন্ট, এটা আসলে তাদের চোখে মুখে ছিল। কিন্তু কেন যেন বাংলাদেশি খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর সাথে এরকমের প্রতিযোগিতামূলক মঞ্চে যখন নামে, তখন কেন যেন তাদের চোখে মুখে সেই আত্মবিশ্বাসটা থাকে না। যেমন আজকে বলাররা সেভাবে কিন্তু পারফর্ম করতে পারেনি। আজকে ব্যাটসম্যান আমরা দেখেছি টপ অর্ডার ভালো করার চেষ্টা করেছে, এবং একমাত্র তৌহিদ হৃদয় যে আসলে টি-20-তে যেভাবে খেলা প্রয়োজন সেভাবে সে ধারাবাহিকভাবে খেলছে। কিন্তু কথা হচ্ছে যে আসলে এই যে সমন্বয়টা, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে যে সে আসলে বডি ল্যাঙ্গুয়েজ এবং মানসিকতা, যে আমরা আসলে জিততে পারি, সেই কনফিডেন্সটা আসলে বাংলাদেশ টিমের খেলোয়াড়দের আরেকটু বিল্ড আপ করা আমার মনে হয় প্রয়োজন। চমৎকার কিছু কথা বলেছেন, আর কেউ বলতে চান? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট অফ অল আমি যদি রুট লেভেল থেকে বলি, আমাদের দেশে আমরা যে সমস্ত পিচে খেলি, আমরা যখন ইন্টারন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যখন পারফর্ম করবো, ওটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা ডেলিভার করব। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমরা আমাদের দেশে যে ধরনের পিচে খেলি, একটু কাইন্ড অফ স্পিনিশ, একটু স্লো, বাট যখন আমরা স্পোর্টিং কোনো পিচে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো, তো আমাদের সুবিধার জন্য আমরা যেভাবে চাই সেভাবে হবে না। ভাগ্যবশত আমাদের হচ্ছে ইউএসের যে পিচটা ছিল ড্রপ ইন পিচ, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে আমাদের সুবিধার, আমরা যেরকম গেম খেলতে চাই সেটার সাথে মিলে গিয়েছে। বাট এই যে আপনি যদি এখন ওয়েস্ট ইন্ডিজের পিচটা দেখেন, সেটা হচ্ছে কাইন্ড অফ স্পোর্টিং একটা পিচ, যেখানে আপনি চাইলে 180+ করতে পারেন। এবং আমাদের মেন্টালিটিটা ওরকমভাবে গ্রো হয় নাই যে হচ্ছে আমরা সব ধরনের পিচের সাথে ইউজড হতে পারবো এবং সব ধরনের পিচে খেলে যে কোনো দলকে আসলে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারবো। তো আমার কাছে মনে হয় প্লেয়ারদেরকে দোষ অনেক কিছু হয়তো দেওয়া যায়, বাট তারা যদি এখানে ওই সমস্ত পিচে খেলে ইউজ টু না থাকে, তারা কিভাবে ডেলিভার করবে সেটা হয়তো আমার বোধগম্য নয়। চমৎকার কিছু বিশ্লেষণ আমরা জানলাম। আমরা সানোয়ার ভাই আপনার কাছে আবার আসবো। উনি বলছিলেন যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব তিনি দেখেছেন, এবং সমন্বয়, টিমের ভেতরে যে একটা সমন্বয় এবং বডি ল্যাঙ্গুয়েজটাই বোঝা যাচ্ছিল যে তারা আসলে পারবে কি পারবে না একটা ডিলেমার মধ্যে থাকা, এবং যেটা অস্ট্রেলিয়ার গোটা প্লেয়ারদের ভেতরে চোখের ভেতরে একটা আত্মবিশ্বাস ছিল, সেটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে দেখা যায়। কনফিডেন্সটা কোত্থেকে আসে? যে আপনি যে অনুষ্ঠান করতে আসছেন, ডেফিনেটলি আপনার একটা প্রিপারেশন আছে। এরকম এর আগে অনেক ধরনের অনুষ্ঠান করে আপনি ওই এক্সপিরিয়েন্সটা, কনফিডেন্সটা বিল্ড আপ করেছেন। আমার মনে হয় এরকম টি-20 ফরম্যাটে আমাদের যে প্লেয়াররা খেলছে, আমাদের মনে হয় প্রিপারেশনটার পাওয়ার হিটিং, টি-20 ফরম্যাট কিন্তু এত বেশি পাওয়ার হিটিং অ্যাবিলিটি যোগ হয়েছে। এখন আগে হয়তো দেখতে সারা ইনিংসে হয়তো 4টা 5টা 6টা 6 হতো, এখন দেখেন এক প্লেয়ারই হয়তো 6টা 7টা 8টা 10টা 6 মারছে। ওই অ্যাবিলিটিটা আমাদের বিল্ড আপ হয় নাই।
আমাদের টি-20তে দেখেন আপনি যদি এরকম পাওয়ার হিটিং অ্যাবিলিটি না থাকে রানটা খুব বেশি অ্যাক্সেলারেট করা ভেরি ডিফিকাল্ট। লাস্ট ম্যাচে ইংল্যান্ডের দেখেন, ইংল্যান্ড কিন্তু একটা সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে স্লো যাচ্ছিল, এক ওভারে যখন 30 রান, এক ওভারে 30 রান করে ফেলছে। আমাদের ওই অ্যাবিলিটি মধ্যে প্রতিটা টিমেরই দেখবেন আমরা যখন নেদারল্যান্ডের সাথেও খেলছি একটা সময় মাঝখানে কিন্তু ম্যাচটা আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, যখন এক ওভারে বেশ কয়েকটা 6 সাকিবের বলে 6 মারলো, কয়েকটা 6টা হওয়ার পরে অপোনেন্ট কিন্তু আমাদের প্রেশার বিল্ড আপ করেছিল। আপনার টি-20 খেলাটা এখন ওরকম হয়ে গিয়েছে, দেখেন নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের যখন খেললো একটা 90+ রান করলো যখন আফগানিস্তানের সাথে, এক ইনিংস একাই ডিফারেন্স করে দেয়। আমাদের এই অ্যাবিলিটিগুলি আমাদের একটু ল্যাকিং আছে। এই অ্যাবিলিটি ওভারনাইট তৈরি হবে না, এই অ্যাবিলিটি তৈরি করতে হলে আমাদের ডোমেস্টিক থাকে পাওয়ার হিটিং অ্যাবিলিটি। প্লেয়ার যারা নতুন, আমাদের হয়তো আমরা জানি সাকিবরা ম্যাসিভ চেঞ্জ করা সম্ভব না, আপনি মাহমুদুল্লাহ ম্যাসিভ চেঞ্জ করা সম্ভব না। নিউ জেনারেশন যারা আসতেছে তাদেরকে ওইভাবে বিল্ড আপ করতে হবে যে টি-20 ফরম্যাট, বিশেষ করে টি-20 খেলতে হলে আপনার পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়াতে হবে, এবং এইটা করবে কারা, ওই এক্সপার্টটা তৈরি করতে হবে। আমাদের দেশে শুধু আমরা ন্যাশনাল টিমের কোচ নিয়ে চিন্তা করি, ওনারা কিন্তু এই শেখানোর জায়গাটা বা এই শেখানোর সময়টা খুব কম। ওনারা হয়তো মেন্টাল সাপোর্ট, ফাইন টিউনিং, গেম প্ল্যান এইগুলি নিয়েই কাজ করে, ধরে ওই মানে শেখানোর জায়গাটা কিন্তু আমাদের মানে রুট লেভেল, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার ওই লেভেলে আমরা হয়তো ন্যাশনাল ওই লেভেলের কোচ নিয়ে খুব বেশি চিন্তা করি কম। কোচ আছেন সেই লেভেলের না, কোচ তো অবশ্যই আছে আমাদের, আমি বলছি কাউকে ব্লেম করছি না, কোচ তো অবশ্যই আছে, কিন্তু ওই কোচটা মডার্ন ক্রিকেটের সাথে, মডার্ন সায়েন্সের সাথে, টেকনোলজির সাথে যতটুকু ইউজ টু, তাদেরকে আমাকে আপডেট করতে হবে। আমি বলছি তাদের বোর্ড অলরেডি কাজ করছে, কিন্তু এটা আমরা অলরেডি একটু লেটে আসছি, যেটা হয়তো ইন্ডিয়া আরও 10 বছর 15 বছর আগে থেকে করছে, আমরা এখন হয়তো শুরু করেছি। আমাদের এই জায়গাগুলিতে যারা শেখাচ্ছে, নট অনলি আমি বলছি বিসিবির পার্টটা হয়তো মানে করছে, বিসিবির সাথে রিলেটেড যারা করছে, কিন্তু আপনি যখন ডিস্ট্রিক্টগুলিতে বলেন, ডিস্ট্রিক্টগুলি যারা খেলা শেখাচ্ছে, নট অনলি ব্যাটিং কোচের কথা বলছি না, আপনি ফিজিক্যালি মানে কতটুকু আপনি একটা ফিজিক্যাল যে ট্রেনার বলি যারা, ওরা কতটুকু ওইখান থেকে তৈরি হয়ে আসছে, ইন্টারন্যাশনালের সাথে আপনি ফিজিক্যালি, মেন্টালি, টেকনিক্যালি কতটুকু রেডি হয়ে আসছে, এখানে এসে যাতে স্ট্রাগল করতে না হয়। আমরা দেখি যে ডোমেস্টিক ক্রিকেট, আমি নাম বলি বিজয় 1000, 1200, 1500 রান করছে, এখানে এসে কেন পারছে না? সেটাই এই গ্যাপটা ডেফিনেটলি আমাদের ইন্টারন্যাশনাল ডোমেস্টিকের গ্যাপটা অনেক বড়। আমরা সব সময় দেখি যে সব জায়গায় ভালো, সব জায়গায় মানে একটা एग्जांपल দেব, অনেক প্লেয়ারই রান করছে, আপনি যদি অনেক প্লেয়ারই দেখবেন যে নাইম শেখ বলি অনেক রান করে, ফার্স্ট ক্লাস বলেন, আপনি ক্লাব ক্রিকেটে বলেন, আফিফের কথা বলেন, মানে সবাই ইন্টারন্যাশনালে এসে ওই পারফরমেন্সটা ক্যারি করতে পারছে না, বিকজ অফ ডিফারেন্সটা অনেক গ্যাপ যে ইন্টারন্যাশনাল ডোমেস্টিকের সাথে। এই জায়গায় আমাদের ওয়ার্কআউট করতে হবে, তাহলে হয়তো ওরা যখন এই জায়গাটা যদি একটু ইন্টারাপ্ট করি, যে আপনাদের মতো যারা অভিজ্ঞ প্লেয়ার, সাবেক প্লেয়ার রয়েছেন, আপনাদের কি এই জায়গাটা কোনো সুযোগ রয়েছে বা আপনারা কি সেই জায়গায় যুক্ত রয়েছে? না, সুযোগ তো অবশ্যই, ক্রিকেট বোর্ড অনেক ন্যাশনাল প্লেয়াররাও এখন অনেকে কাজ করছে, ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছে, অনেক প্লেয়ার কাজ করছে। তবে আমি আরও বেশি ইনভলভমেন্ট চাই। আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন, আপনি ইন্ডিয়া টিম দেখেন, আপনি অস্ট্রেলিয়া টিম দেখেন, কারা কাজ করে ওই টিমগুলির সাথে, কোচ কারা। এখানে রাহুল দ্রাবিড়ের কথা দেখবেন, এখানে গৌতম গম্ভীরের কথা শোনা যাচ্ছে কোচ হবে, লাক্সম্যানের কথা শোনা যাচ্ছে কোচ হবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে আপনি দেখবেন ওই নামগুলি যারা ওনারা হয়তো অনেকে ক্রিকেট বোর্ডের সাথে, আকরাম খান, খালেদ মৌসুজন, নাইম মোহাম্মদ দুর্জয়, ওনার ক্রিকেট বোর্ড ডাইরেক্টর, আপনি আমাদের মাশরাফি এমপি, রাজ্জাক ক্রিকেট বোর্ডের জব করে সিলেক্টর, শাহিদ নাফিস জব করে হলো ম্যানেজারিং জব করে, যেটা হয়তো আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য অনেক এক্সপার্ট বাংলাদেশে আছে। কিন্তু শাহিদ নাফিসের যে এক্সপিরিয়েন্সটা, রাজ্জাকের যে এক্সপিরিয়েন্সটা, মাশরাফির যে এক্সপিরিয়েন্স, আমরা যে ফাস্ট বোলিং কোচিংয়ের খেতে পারতাম, আমরা যে লেফট স্পিনারের খেতে পারতাম, শাহিদ নাফিস যদি ইয়াং জেনারেশন যে ব্যাটিংয়ের কোচ হতো, এটা যে বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা আমরা মিস করছি। এবং এইটার পাইপলাইনটা নেক্সট জেনারেশন যারা খেলা ছাড়বে, তাদেরকে আমরা যত বেশি ইনভলভ করতে পারবো, যদি আমি যদি ইমরুল কায়েসের কথা বলি, যারা একটা নেক্সট মাহমুদুল্লাহর কথা বলি, মুশফিকুর, এরা ডেফিনেটলি একটা সময় খেলা ছাড়বে। এই বিষয়ে সানোয়ার ভাই আপনার কাছে আরো চমৎকার কিছু জানার চেষ্টা করব। আমরা এবার একটু ফ্যান জোনে আসতে চাই। আপনাদের কাছে আমরা বলেছিলাম শুরুর দিকে যে আমরা কুইজ রাখি এবং প্রাইজও আপনাদের জন্য রয়েছে। আমরা এই পর্যায়ে কুইজটা করে নিতে চাই। আপনারা কি প্রস্তুত? কুইজের নিয়মটা আপনারা নিশ্চয়ই জানেন, যে আমরা প্রশ্ন করব এবং যিনি আগে হাত তুলবেন তাকেই আমরা উত্তর দেওয়ার সুযোগ করে দেব। আজকের খেলা দেখেছেন, সেখান থেকে প্রশ্ন করি, তাই না? খুব সহজ হয় আপনাদের জন্য। প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করেছেন আজকে, কিন্তু প্রশ্ন আমার এটা না। প্রশ্নটা হচ্ছে যে হ্যাট্রিকটা বাংলাদেশের বিপক্ষে আরও একটা হয়েছিল এবং আরও এর আগে একাধিকবারই হয়েছে। 2007 সালে একটা হ্যাট্রিক হয়েছিল, সেটা কে করেছিলেন? আচ্ছা ভাই, পেছনে একটু মাইক্রোফোনটা দিতে হবে। ব্রেটলি। ফাইন, উত্তরটা সঠিক হয়েছে। আপনার অভিনন্দন আপনাকে, আর পুরস্কারটা আমরা একেবারেই শেষ পার্টে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা এবং দর্শক আপনাদেরকে হতাশ করতে চাই না।
আপনারাও আমাদের কুইজে অংশগ্রহণ করেছিলেন। গতকালে যে কুইজটি ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচে একমাত্র অর্ধশতক কে করেন, এ ছিল জর্জ বাটলার এবং বি ছিল ফিল সল্ট। অ্যান্সারটি হচ্ছে বি, ফিল সল্ট। এবং যিনি বিজয়ী হয়েছেন তিনি আমাদের চট্টগ্রামের একজন বন্ধু, তিনি আনোয়ার হোসেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন আনোয়ার হোসেন, আপনি আপনার পুরস্কারটি যথারীতি যথাসময়ে আপনি পেয়ে যাবেন। আর আজকের জন্য দর্শক একটু নড়ে চড়ে বসবেন। আপনাদের আজকের জন্য কুইজ হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে, অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলাম হ্যাট্রিক করেন কে, এ প্যাট কামিন্স এবং বি অ্যাডাম জাম্পা। উত্তরটি আপনারা দিয়ে দিবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC লিখে স্পেস দিতে হবে, এ অথবা বি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে, যত খুশি তত। এবং মনে রাখবেন উত্তর পাঠানোর শেষ সময় কিন্তু কাল, অর্থাৎ কাল হচ্ছে শনিবার দুপুর 2টার মধ্যে। আর সর্বোচ্চ উত্তরদাতা পেয়ে যাবেন আপনার মোবাইলে 1000 টাকার রিচার্জ। দর্শক, আমরা ছোট্ট একটা এই ফাঁকে বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে আরও অনেক আড্ডা হবে, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারাও থাকবেন। ফিরছি একটু পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিরতির পর আরেকবার স্বাগত গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিসারেম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। অতিথি রয়েছেন আমাদের সাথে, আরও একবার আপনাদের সাথে পরিচয় করে দিয়ে, রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন এবং রয়েছেন সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় অনন্যা আচার্য। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত এবং ধন্যবাদ। এবং সেই সাথে 6 জন বিশেষজ্ঞ অর্থাৎ ফ্যান জোনে যারা রয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। অনন্যা, আপনাকে দিয়ে শুরু করি এবার। খেলা নিয়ে বলছিলাম আমরা, আপনার গানের জায়গাটা একটু আসি। ছোট্ট সময় থেকে গান করেন, পারিবারিকভাবে আপনারা গান করেন শুনেছি এবং পড়াশোনাও করছেন গান নিয়ে। তো বিশ্ববিদ্যালয়ে যখন যান তখন কেমন লাগে, ভালো লাগাটা কেমন যখন ক্যাম্পাসে ঢোকেন, হ্যাঁ সবাই যখন আপনাকে চেনে, এটার অনুভূতিটা কেমন? সেটার ভালো লাগাটা কেমন? ভালো লাগা সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে নিজেকে তুলে ধরার আমি মনে করি সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়। তো আমি জানি না কতটুকু সেই চেষ্টাটা আমার সফল হয়েছে, কিন্তু যখন কেউ দেখেন বা আমার সিনিয়র হোক বা আমার জুনিয়র কেউ যখন বলেন যে আমি আপনাকে এই জায়গায় দেখেছি, আপনার গান শুনি, তো সেটা আমার কাছে মনে হয় একটা বড় প্রাপ্তি, যে আমার গানের জীবনে এটা আমার বড় প্রাপ্তি যে আমার কোনো সিনিয়র কোনো জুনিয়র আমাকে এসে বলছে। আর সবচেয়ে বড় কথা, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সে, তো সেখান থেকে মিউজিক একেবারে আর্টসে চলে এসেছে। তো সেটা আমার পরিবারের ইচ্ছা ছিল যাতে আমি হয় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, কিন্তু আমি একটা কথা মানে সবসময় চিন্তা করি যে দু নৌকায় হয়তো বা অনেকে চলতে পারেন একসাথে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি যেটাতে ফোকাস করি তো সেটাতে ফোকাসটা রাখার চেষ্টা করি। তো গান যেহেতু আমার প্রাণ, তো আমি আসলে এটা সম্পর্কে আরও একটু জানতে চেয়েছিলাম, কারণ একটা জিনিস সম্পর্কে আসলে জানার পরিধিটা কিন্তু অনেক বিশাল। যেমন আমি যখন সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে প্রথমে, মানে যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন দেখলাম যে আমি এতদিনে যা জানতাম সেটা কিন্তু একদমই অল্প। আর যখন জানা শুরু করলাম দেখলাম সেটা একটা সাগর সমান, এটার অনেক কিছু আছে, অনেক কিছু জানবার আছে। আমি তো মাত্র কিছু অংশ জেনেছি, তো জেনেই যাব, শিখেই যাব, এটাই হচ্ছে আমার লক্ষ্য। গান নিয়ে আপনার কতদূর যাবার আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা হচ্ছে, আমি জানি না সেটা বাস্তবায়ন করতে পারবো কি না, কিন্তু আমার আশা থাকবে আমার বাংলা ভাষার গান যেন বিশ্বের সব মানুষ শুনে, সেটা আমার একটা মানে আশা থাকবে, স্বপ্নের জায়গা সেটা। খুব চমৎকার, খুবই চমৎকার। আমরা কি একটা গান শুনে আসবো? অবশ্যই। আমার কিন্তু পছন্দের জায়গাটা আমি বলছিলাম যে আমি আধুনিক গানও শুনি, আমার ফোকও খুব ভালো লাগে। তো ফোক যেহেতু আমাদের বাংলাদেশকে ধারণ করে, আমাদের মাটির গান, তো আমি একটা ফোক গান গাইতে চাই শ্রদ্ধেয় রাধারমণ দত্তের। ওকে ওকে, শুনে আসবো। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বীর ছেদের আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। পরতালি তো দিতেই পারি। সামির ভাই, অনন্যা চমৎকার গান করেন। আপনারা আপনার খেলেছেন যখন মন খারাপ থাকতো বা কোনো ম্যাচে খারাপ খেলতেন, তখন কি গান শোনা হতো না কি করতেন তখন আসলে মন খারাপ থাকলে? আমাদের সময়টা হয়তো ক্রিকেটটা তখন আমরা যখন শুরুর দিকে মানে আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করিনি, আমরা কিন্তু আর আগে থেকে বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেট যখন শুরু হয় তখন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য আমরা হয়তো বরিশালে যেতাম, আমরা হয়তো বা রাজশাহীতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হতো। তখন আমরা ঢাকা ডিভিশন ছিলাম, আমাদের ছিল খালেদ মোহাম্মদ সুজন, উনি পরে মানে রাশেদুল এই সুমন, ম্যাক সুমন বলি আমরা যাকে, মুর্শিদ আলী খান সুমন এখন ইন্টারন্যাশনাল আম্পায়ার। ওরা খুব গান, মুর্শিদ আলী খান রিয়েলি ভালো গান গায়, বিভিন্ন প্রোগ্রামেও গান গাইতে পছন্দ করে বা গান গায়। আর সুজন ভাই হলো এমন কিছু সব গানের সাথেই সে মানে তাল মেলাতে পছন্দ করে এবং গান গাইতে পছন্দ করে। সবসময় আমরা যখন ট্যুরে যেতাম এরকম সময় বিভিন্ন সময় রিক্রিয়েশনের জন্য গান তো সবসময় এটা একটা আমাদের বিনোদন সবসময় থাকতো। আর যেটা বলছিল ইউনিভার্সিটি যে জায়গায়, আমিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটি পড়া অবস্থায় যেটা বলছিল এটা একটা বিশাল প্রাইড। যখন আমিও তখন ইউনিভার্সিটি পড়া অবস্থায় ন্যাশনাল টিমে খেলি, ক্লাব ক্রিকেটে খেলি, স্বাভাবিক কম বেশি সবাই চিনতো। এইটা কিন্তু একটা ডিফারেন্ট ফিলিং যখন আমার স্টুডেন্টরা, টিচাররা সবাই যখন একটু ফিল করি যে তখন এটা একটা বিশাল প্রাইড, এটা মনে সবার জন্যই একটা বড় প্রাইড। ওই সময়টা সুযোগও তো মনে হয় পাওয়া যায়, তাই না? অটোমেটিক পরীক্ষা দিতে পারি নাই, এটা হয়েছে না যে আমি ইয়ার ড্রপ হওয়ার অবস্থায় হয়েছিল, পরীক্ষা দিতে পারি নাই খেলাধুলার কারণে। ওইটা স্যাররা অনেক বেশি কোঅপারেট করতো। আবার প্লাস হলো আমাদের মানে স্টুডেন্টরা বলি যারা আমার ব্যাচমেট, রুমমেট, ওরা কিন্তু এত বেশি সাপোর্ট করে, যে কারণে ওইরকম সাপোর্ট ছাড়া কিন্তু আমরা স্বাভাবিক খেলার জন্য ব্যস্ত থাকতাম, তাহলে ইউনিভার্সিটি কমপ্লিট করা সম্ভব হতো না। এটা একটা বিশাল প্রাপ্তি। আমরা ইউনিভার্সিটির পরে ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট হতো, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে আমরা ওই সময়। ইউনিভার্সিটি অনেক কিছু আমরা ইউনিভার্সিটির কাছে অনেক পেয়েছি। নট অনলি আমি যেটা সবচেয়ে বড় বলবো, ইউনিভার্সিটির কাছে সার্টিফিকেট তো অবশ্যই পেয়েছি, মানুষের লাইফ কীভাবে চলতে হয়, সবার সাথে অ্যাডজাস্ট করে কীভাবে চলতে হয়, সবার সাথে মিক্স আপ করে চলতে হয়। ইউনিভার্সিটি একটা বড় প্ল্যাটফর্ম, এখান থেকে এটা বড় শিক্ষাটা পাওয়া যায়। বিভিন্ন ক্লাব থাকে, ক্লাবগুলোর সাথে অ্যাটেন্ড করে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, মানে আপনি ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট কালচারের ছেলে, ডিফারেন্ট মানসিকতার ছেলে মেয়ে সবার সাথে আপনি মার্চ করে একই হলে থাকছেন, হলে থেকে সবার সাথে শেয়ারিং হ্যাবিটটা তৈরি হওয়া, সবার সাথে অ্যাডজাস্ট করে চলা, এই যে মেন্টালিটি তৈরি হওয়া, এটা ইউনিভার্সিটি একটা বড় শিক্ষা, বড় ইউনিভার্সিটি। চমৎকার চমৎকার। সামির ভাই, এবার একটু আসবো টি-20 খেলাটা যেহেতু ছোট্ট পরিসরে শুরু দিকে বারবার বলছিলাম, তো এবারই সম্ভবত বাংলাদেশ দল সবচেয়ে কম 6 মেরেছে। আমাদের ন্যাচারালি যেটা বলবো যে একটা আমাদের অ্যাবিলিটি 6 মারার অ্যাবিলিটিটা কম, আপনি এটা বাস্তবতা আমাদের কম, কিন্তু এইবার উইকেটটা বিবেচনা করতে হবে। যেই উইকেটে খেলা হয়েছে নিউ ইয়র্কে, যেখানে এখানে দেখেন নট অনলি বাংলাদেশ না, আপনি সাউথ আফ্রিকা টিমের কথা দেখেন যেভাবে স্ট্রাগল করেছে। সাউথ আফ্রিকা টিম একমাত্র শ্রীলঙ্কার সাথে ছাড়া প্রতিটা ম্যাচই কিন্তু সাউথ আফ্রিকা হারার মতো অবস্থায় ছিল, ওইখান থেকে ম্যাচ জিতেছে। আপনি বাকি সবগুলি দেশে, এই পাকিস্তানের কথা চিন্তা করেন, আপনি নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, সবাই কিন্তু স্ট্রাগল করেছে এখানে রান করার ক্ষেত্রে। যারা জিতেছে তারাও কিন্তু স্ট্রাগল করেছে। সাউথ আফ্রিকা তো সবগুলি ম্যাচ জিতেছে, ওরাও কিন্তু স্ট্রাগল করেছে। আমরা ম্যাচ জিতেছি 3টা, কিন্তু আমরাও কিন্তু স্ট্রাগল করে প্রতিটা ম্যাচে জিতেছি। এখন 6 মারাটা নট ইজি ছিল, এটা একটা বাস্তবতা। তারপরেও আমাদের এই জায়গাটা আমাদের গ্যাপ, আমি আগেও বলছিলাম যে টি-20 ফরম্যাটে কী কারণে ইউএসএ টিম কারণে দেখেন ভালো করেছে কেন, ওদের কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে যারা কিন্তু পাওয়ার হিটিং অ্যাবিলিটি অনেক বেশি, 6 মারার অ্যাবিলিটি অনেক বেশি। আপনি নেপাল টিমেও দেখবেন, নেদারল্যান্ড টিমেও দেখেন, কিছু প্লেয়ার আছে যারা হয়তো অনায়াসে 6 মারতে পারে। এবং টি-20 ফরম্যাটে আপনার ওই জায়গায় ভালো করতে হলে এই হ্যাবিটটা, এই মানে কোয়ালিটিটা আপনাকে আরও বেশি বিল্ড আপ করতে হবে। আমাদের দেখেন শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটা দিয়েছি, ওইটাও দেখবেন তৌহিদ হৃদয়ের 3টা 6, ওই সময় যদি ওই পরপর 3টা 6 যদি সাঙ্গাকারা না মারতে পারতো, তাহলে কিন্তু রান রেটের প্রেশারটা আমাদের থাকতো, তখন উইকেট মানে আমাদের ম্যাচ ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো। এই জায়গায় ডেফিনেটলি যে এরকম কোয়ালিটিটা আমাদের তৌহিদ হৃদয়রা যেরকম বেরিয়ে আসছে, তৌহিদ হৃদয় কিন্তু আমরা আরেকটা জায়গায় বলবো, তৌহিদ হৃদয় ডেফিনেটলি সবচেয়ে ভালো ক্রিকেট খেলছে আমাদের টিমের মধ্যে। কিন্তু আমাদের ওই যে বড় ইনিংস খেলা দেখেন, ইউএসএ টিমের মধ্যে গাউসের মতো প্লেয়াররা কিন্তু ইনিংসটাকে কত বড় করেছে। আপনি নিকোলাস পুরানের কথা দেখুন, 90+ রান, 98 বোধহয় করেছে। ইনিংসগুলি বড় করতে হবে, যে 1-2 উপর ডিপেন্ড করে ম্যাচটা যাতে ডিফারেন্ট সিনারিও করতে পারে। তৌহিদ ওই অ্যাবিলিটিটা আছে, পারফর্ম করছে, এটাকে ক্যারি করতে হবে। হয়তো আমরা সবাই ভালো করছি না, সবাই সবসময় ক্রিকেটে ভালোও করে না, ভেরি গুড টাইম যাচ্ছে, ওই টাইমগুলি কনভার্ট করতে হবে বড় ইনিংসে। রাইট রাইট।
বিশ্বকাপ শুরুর আগে তো গোটা বিশ্বব্যাপী মানে যারা খেলবে, যেই টিমগুলো খেলবে তাদের ভেতর একটা হাইপ তৈরি হয়, দেশবাসীর মধ্যেও একটা হাইপ তৈরি হয়। বাংলাদেশের ক্ষেত্রে কোনো অংশেই কিন্তু কম ছিল না, অনেক বেশি হাইপ ছিল। তো এবং আপনি সাবেক খেলোয়াড় হিসেবে আপনার একটা প্রত্যাশার জায়গা থাকে, যেমনটি আপনি এর আগে বলছিলেন যে বাংলাদেশ এই অবস্থানে হয়তো খেলতে পারে বা খেলা উচিত। তো ভালো খেলবে বাংলাদেশ, আসলে ভালো খেলার সংজ্ঞাটা আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ মানে কতটুকু খেললে ভালো খেলবে আমরা বলতে পারি? না, ভালো খেলার মানদণ্ড রয়েছে কি? ভালো খেলার ধরেন আমরা ম্যাচ জিতলেই যে ভালো খেলা তা না। যেমন আমি এই প্রশ্নটা এই জন্য করলাম যে আমাদের কোচ হাফিজ সিং অলরেডি বলে দিয়েছেন যে বাংলাদেশের জন্য তার প্রত্যাশা ছিল সুপার 8-এ যাওয়া, তো সুপার 8-এ গিয়েছে। এখন উনি বলেছেন যে এখন যা খেলবে এটা বোনাস। তো তার মানে কি আমাদের জন্য কি সুপার 8-ই সবচেয়ে ভালো খেলা? না, আমি বিলিভ করি না। আমি বিলিভ করি বাংলাদেশে আরও ভালো করার অ্যাবিলিটি আছে। বাংলাদেশ ভালো করছে ডেফিনেটলি, 3টা ম্যাচ জিতে সুপার 3টা ম্যাচ, আমরা 4টা ম্যাচে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা যদি ধরি ওই ম্যাচটা জেতার মতো অবস্থায় ছিলাম। 4টা ম্যাচ জিতেও আসতে পারতাম। যেই জিনিস আমি যে ভালো ক্রিকেট খেলা, কম্পারেটিভ ক্রিকেট খেলা, আমি ওইটা মিন করতে চাচ্ছি। আমরা যদি ধরেন আমরা এখানে 180-75-80 রান করেছি, অস্ট্রেলিয়া হয়তো কম্পারেটিভ ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে। আমি চাই ওই ধরনের, মানে যেটা বুঝো আমরা ইউএসএ কেন আমরা সব এক্সাইটেড টিম বলছি, ওরা ম্যাচ হেরেছে কিন্তু যেই ম্যাচগুলি খেলেছে সবাই কিন্তু টাফ টাইম দিয়েছে। আমরা চাই টি20 আমাদের সবাই এখন আফগানিস্তানকে মনে হয় যে যে কোনো ম্যাচে সে জিততে পারে। আমাদের ওই বিলিফটা তৈরি করা, আমরা যেই বিলিফটা তৈরি করতে পেরেছি ওয়ানডে ক্রিকেটে আপনি অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা যেই হোক, আমাদের সাথে খেলার সময় কিন্তু চিন্তা করতে হয় যে কোনো সময় ম্যাচ হারার মতো অবস্থা হতে পারে। আমরা ওই বিলিফটা তৈরি করেছি, পারফরমেন্স দিয়ে তৈরি করেছি যে আমরা যে কোনো ম্যাচ জেতার মতো অ্যাবিলিটি আছে। ওই বিলিফটা তৈরি করতে চাই। ওই ক্রিকেটটা খেললে আমি ওইটার মধ্যে বলবো যে এটা ভালো ক্রিকেট। হয়তো ম্যাচ জিততেও পারে, হারতে পারে, গিভ অ্যান্ড ডেতে জিতবো, হয়তো ওদের গিভ অ্যান্ড ডেতে ওরা ম্যাচ জিতবে, কিন্তু কম্পারেটিভ ক্রিকেটটা আমি দেখতে চাই আর কি। ফাইন, চমৎকার বিশ্লেষণ আমরা জানলাম। আমরা একটু ফ্যান জোনে যেতে চাই, আপনাদের সাথেও একটু কথা বলতে চাই। গতকাল নিশ্চয়ই খেলা দেখেছেন আফগানিস্তান এবং ভারতের, সেই খেলাটা নিয়ে একটু বলতে চান কেউ? কার কেমন লেগেছে? জি আচ্ছা, আফগানিস্তান আর ভারতের ম্যাচ নিয়ে যদি আমি বলি, মানে কিছু জিনিস এটা আমি আফগানিস্তানের ক্ষেত্রে একটু লক্ষ্য করছি যে আফগানিস্তান অন্য যে কোনো টিমের সাথে খেললে নার্ভটা তারা ধরে রাখতে পারে, বাট যখন তাদের অপোনেন্ট ইন্ডিয়া চলে আসে, আই ডোন্ট নো হোয়াই, তারা মেন্টালি কিছুটা একটু ডাউন থাকে মোরালি। বাট হচ্ছে যে ট্র্যাকে ব্যাট করছে, টিম বিচার যদি করেন আফগানিস্তান যেটা খেলছে আমার বাংলাদেশের মতো, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে খেলা হয় একটা উত্তেজনা থাকে যে হারাবে এবং হেরেও যায় পাকিস্তান কখনো কখনো, কিন্তু যখনই ইন্ডিয়ার সাথে হয় অথবা অস্ট্রেলিয়ার সাথে হয় আস্তে করে মনস্তাত্ত্বিকভাবেই কেন যেন মানে হয়ে যায়, ডাউন হয়ে যায়। হ্যাঁ বলেন। আফগানিস্তান যদি আমি বলি, মানে এই ম্যাচটার রেজাল্টটা যদি আপনি দেখেন তাহলে মনে হতে পারে একটা বড় মার্জিনে হারছে, বাট আমার কাছে মনে হয় যদি আপনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে এই ওয়ার্ল্ড কাপে যদি ডার্ক হর্স যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় আফগানিস্তানের ওই ক্যাপাবিলিটিস আছে। এবং কালকের ম্যাচটা যদিও তারা হারছে, ওটা আমার কাছে স্টিল মনে হয় ভালোই খেলছিল, ভালো খেলতেছিল তারা। তাদের হচ্ছে ফারুকি হচ্ছে টপ উইকেট টেকার, দেখেন সেকেন্ডের থেকে তার মনে হয় 4 উইকেট বেশি, 15 উইকেট তার। সো ওভারঅল কিন্তু দেখছি আফগানিস্তানের যে তার ব্যাটিং যখন করতেছে, তাদের স্ট্রাইক রেটও তারা ভালো মেনটেন করতেছে, বোলিংয়েও তারা হচ্ছে ভালো ইকোনমি রেট প্রডিউস করতেছে। সো আমার কাছে মনে হয় যে শুধু মোরালি মেন্টালি যে একটা প্রেশার যে না ইন্ডিয়া হয়তো বড় টিম এই জন্যই হয়তো হেরে গেছে, বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আপনি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটাতে আফগানিস্তানকে হয়তো দেখবেন না, কারণ আমরা লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু অ্যাকচুয়ালি দেখছি আফগানিস্তান মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু আসলে বড় টিমগুলোই থাকা উচিত বা থাকাটা স্বাভাবিক, তাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তাদের থাকে না, কিন্তু যাদের থাকা দরকার না তাদের থাকে। নেপাল ম্যাচটাতে কিন্তু আমাদের সাথে এটা হয়েছিল, দেখেন আমাদের তানজিম সাকিব সে কিন্তু হচ্ছে মেন্টালি কিন্তু একটা প্রেশার দিছে নেপালের ব্যাটারদেরকে, কিন্তু আজকে যে জিনিসটা লক্ষ্য করছি মানে সেই জিনিসটা মনে হচ্ছে বাংলাদেশ প্রেশারে আছে। তো যেটা হোক মানে আফগানিস্তানের ক্ষেত্রে গতকালকে আমার কাছে মনে হয়েছে তারা ওই প্রেশারটা অ্যাকচুয়ালি ফিল করতেছে যে না আমাদের যে মানে ক্যাপাবিলিটিসটা আছে ওইটা আমরা ডেলিভার করতে পারবো কিনা সেটা নিয়ে একটা সন্দিহান মনে হয়েছিল। বাট যদি ওই জিনিসটা সাইডে রাখেন, যদি আফগানিস্তানের ফিউচার নিয়েও যদি বলেন যে এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় থ্রু করার তাদের স্টিল মানে ক্যাপাবিলিটিস তারা রাখে। অস্ট্রেলিয়াকে তো আমরা দেখছি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা অলমোস্ট হারিয়ে দিচ্ছিল, ম্যাক্সওয়েল যদি ওই ইনিংসটা না খেলতো। সো এখানে হয়তো তারা অনেক কিছু করতেই পারে, আমার কাছে এটাই মনে হয়। ওকে, আর কেউ বলতে চান? খুব ছোট্ট করে বলতে হবে। আচ্ছা, আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান রিয়েলি ডার্ক হর্স এবং এই উইকেটটা ওদের জন্য পুরো পারফেক্ট উইকেট আমার মনে হয়, কারণ যেহেতু এটা স্লো উইকেট প্লাস স্পিনটা ধরে, যে আফগানিস্তানের দুজন স্পিনার আছেন, রাশিদ খান, নূর আহমেদ নবী এবং ওদের যে ফজলা ফারুকি যে স্পিনে বোলিং করেন ধরতে গেলে, পেস নেই। তো এই উইকেটটা যে আফগানিস্তানের জন্য বেস্ট উইকেট। এবং ওদের ওপেনার যে দুইটা, আমার আরেকটা জিনিস আমার কাছে আফগানিস্তানের ফল মনে হয়েছে যে লেকিংসটা, সেটা তো ওদের ওপেনিং পার্টনারশিপটা কালকে ভেঙেছিল, হযরতুল্লাহ জাদাইকে খেলিয়েছিল, জাদরানের পরে নেমেছিল। এটা আমার কাছে মনে হয় কারণ ওদের একটা 100 রানের পার্টনারশিপ ছিল এবং ওরা রেগুলারই 2 রান করতেছিল। তো এই একটা ফাইন টিউনিংটা মনে হয় আমার মনে হয় এটা একটা মানে নেগেটিভ পয়েন্ট ছিল আফগানিস্তানের।
এছাড়া আফগানিস্তান আর আরেকটা জিনিস যেটা ইন্ডিয়ার এখন বুমরা কাইন্ড অফ আনপ্লেয়েবল হয়ে যাচ্ছে, মানে ওর ওভারগুলো ওই কিন্তু শুরুতে 2-3 উইকেট নিয়ে মানে বুমরা বল মানে হচ্ছে ইয়র্ক, আনপ্লেয়েবল মানে হচ্ছে ইয়র্ক, এবং সেটা মানে এখন মানে যে কোনো বড় ব্যাটসম্যান পক্ষে সেটা টাফ ফেস করা। সো এখান থেকে আফগানিস্তান পিছিয়ে গেছে ওপেনিং পার্টনারশিপটা এবং বুমরার স্পেলটা আর কি। ফাইন ফাইন, চমৎকার কিছু বিশ্লেষণ আমরা জানলাম। আমরা আপনাদের দ্বিতীয় কুইজটা এখনই বলে দিতে চাই, আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, এবার দেখা যাক, একজনকে 2টা প্রাইজ দেবো না, আমরা প্রশ্নটা রাখতে চাই এক্ষুনি এবং হাত তুলবেন, তারপরে আপনারা অ্যান্সার করবেন জিজ্ঞেস করবার পরে। আমরা এবার কি প্রশ্ন রাখতে চাই, খুব সহজ করে বলি এবার তাহলে। এইবার আসরে অর্থাৎ এই আসরে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে, এটা না, রান করেছেন কে সবচেয়ে বেশি? আমি তো উত্তর দিতে বলি নাই, আমি তো উত্তর দিতে বলি না, উনি তো বলে ফেললেন। হাত উঠিয়েছে, হাতও উঠিয়েছেন, বাট তাহলে আমরা সানোয়ার নিতে পারি, নিয়ে নেওয়া যায়, কারণ ওকে। নিকোলাস পুরান, অভিনন্দন আপনাকেও। আপনি আমরা শেষ পার্টে আপনাকে আমরা, এবং যদিও মাইক ছাড়া বলেছেন, যাই হোক, কত রান করেছেন? 200। হ্যাঁ বলেন, কত? 200 রান করেছেন। 200 রান করেছেন, আপনাকে অভিনন্দন। আমরা শেষ পার্টে আপনাদের পুরস্কারটি 14টা ছক্কা মারছে সে, 14টা 6 মেরেছে, তার মানে আপনি মানে বিশেষজ্ঞ বোঝা যাচ্ছে, এই জন্য আমি বিশেষজ্ঞ বলছি। আপনাকে আরও একবার অভিনন্দন। আমরা আপনাদের কাছে আবারও আসবো এবং অতিথি যারা রয়েছেন আপনাদের কাছে আবারও আসবো। আরও একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে দর্শক, আপনারা নিশ্চয়ই সাথী থাকবেন, জমে উঠেছে কিন্তু, নিশ্চয়ই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিএসআরএম, অ্যাবিবা ফাইন্যান্স, মেট্রোল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি হিসেবে 2জন সম্মানিত অতিথি রয়েছেন এবং ফ্যান জোনে 6জন আমাদের ফ্যান রয়েছেন, তাদের সাথে সবার সাথে আমরা আবারও আলাপ করব। আমরা এবারে সানোয়ার ভাই আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের T20-র বেশ ভালো একটা গত 2 বছরের যদি হিস্ট্রিটা দেখি আমরা, বেশ চমৎকার। আমরা ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিলাম, তার আগে আমরা ড্র করেছিলাম সম্ভবত নিউজিল্যান্ডের সাথে, নিউজিল্যান্ডে গিয়ে তাদের মাঠে, আফগানিস্তানকেও আমরা হারিয়েছি, বেশ কিছু অতীত রয়েছে তো। এবং যদি আমরা ওয়ানডের জায়গাটা বলি, যে বাংলাদেশ বলা হয় যে যে কোনো টিমকে হারানোর জন্য সক্ষম বাংলাদেশ দল, T20-তে আমরা কখন বলতে পারবো? এটা তো ডে বাই ডে, ওভারনাইট চেঞ্জ হওয়া সম্ভব না, এটা তো আপনার হ্যাবিট তৈরি হয়েছে। বিশেষ করে আমি বলছি ওয়ার্ল্ড কাপ যে আমরা ওয়ান ডে ফরম্যাটে কেন ভালো করি, আমরা কিন্তু আমার এই ফরম্যাটটাই খেলে, আমরা আমাদের সময় থেকে এই ফরম্যাটটাই খেলে বড় হচ্ছে, এটা বেশি এত বেশি খেলা হয়, এটার মধ্যে অভ্যস্ত বেশি, এখানের মধ্যে পারফরমেন্সটা ডেফিনেটলি সব জায়গায় আমাদের ভালো পারফরমেন্স ওয়ার্ল্ড ক্রিকেটে। আমার মনে হয় T20 ফরম্যাটটা যতদিন পর্যন্ত আমরা যেটা বললাম রুট লেভেলটা জোর দিতে হবে, কারণ এই ফরম্যাটটা আমরা ন্যাচারালি স্ট্রং না, আমরা ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার যেরকম ন্যাচারালি বাইবর্ন, ওরা স্ট্রং, 6 মারার অ্যাবিলিটি বেশি, আমাদের কিন্তু ন্যাচারালি ওইরকম বিল্ড আপটা ওরকম স্ট্রং না। আমাদের কিন্তু ক্রিকেটিং শর্টস খেলে টেকনিক দিয়ে কিন্তু 6 মারতে হবে, পাওয়ার দিয়ে 6 মারার অ্যাবিলিটি আমাদের কম। সব প্লেয়ার দেখেন, মুশফিকুর রহিম বলেন, তৌহিদ হৃদয় বলেন, শান্ত বলেন, লিটন বলেন, সবাই কিন্তু ফিজিক্যালি ওই জায়ান্ট না। মানে এই জায়গাগুলিতে আমাদের টেকনিকটা আরও বেশি ইমপ্রুভ করতে হবে, যেটা হলো রুট লেভেল থেকে বেশি T20 খেলতে হবে। T20-তে পাওয়ার হিটিং অ্যাবিলিটি কেমনে বাড়ানোর জন্য ব্যাট সুইংটা কতটা ইম্পর্টেন্ট, এই সবগুলি টেকনিকগুলি কাজে লাগাতে হবে এবং বেশি বেশি খেলতে হবে। আর ওই জায়গায় হয়তো একটা সময়ের সাথে সাথে আমরা যে একেবারেই যে অ্যাবিলিটি নাই ওইটা না, কিন্তু আবার ইংল্যান্ডের মতো টিম যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা জানি, বাংলাদেশে তখন কিন্তু একবারে স্লো টার্নিং উইকেট ছিল না, কিন্তু 150+ রান করেও কিন্তু বাংলাদেশ ওই ম্যাচ জিতেছে, ওই ম্যাচ মানে চেস করে জিতেছে, মানে ডিফেন্ড করেছে। মানে ওই অ্যাবিলিটি আছে, মানে সময়টা, বিলিফটা, এটা ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বলছিলেন আপনারা যে আমরা অপোনেন্ট দেখে হয়তো আমরা একটু নার্ভাস হই কোনো সময় হয় অস্ট্রেলিয়ার এগেনস্টে, কিন্তু আমরা কিন্তু নেক্সট ম্যাচটা ইন্ডিয়া। আপনি দেখেন সামহাও আপনারা বলছেন পাকিস্তানের এগেনস্টে, পাকিস্তান না, আবার ইন্ডিয়ার এগেনস্টে বেশি ভালো ক্রিকেট খেলি। ইন্ডিয়ার এগেনস্টে রেকর্ড দেখবেন, ইন্ডিয়ার সাথে আমরা 2015 থেকে দেখেন সামহাও ওদের সাথে কম্পিটিশনটা কোনো একটা সিরিজে জুনিয়র লেভেল থেকে, এইজ লেভেল বলেন, আন্ডার-19 সব জায়গায় দেখেন, কিন্তু কম্পিটিশনটা ওদের সাথে খুব ভালো কম্পিটিশন হয়। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি ইন্ডিয়াকে বিট করে আন্ডার-19, আমরা কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি ইন্ডিয়াকে বিট করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। সেম ওয়েতে বড় লেভেলেও কিন্তু আমরা যেই ভালো খেলছি, ইন্ডিয়ার সাথে অনেক ভালো ম্যাচ খেলেছি। ইন্ডিয়ার সাথে কম্পিটিশনটা বেশি হয়। ইদানিংকালে দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের থেকে বাংলাদেশ ইন্ডিয়ার কিন্তু কম্পিটিশন অনেক বেশি, হাইপ অনেক বেশি। আমার মনে হয়, আমরা আশা করি, বিলিভ করি নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে ভালো একটা ক্রিকেট খেলবো। আমরা ওই বিলিভটা আবার তৈরি করবো। ওই ম্যাচ যদি আমরা জিততে পারি, আমাদের কিন্তু হোপ কিন্তু আবার থাকবে। খুব স্বাভাবিক। এরপরে তো শুধুমাত্র আফগানিস্তান থাকবে। তো ইন্ডিয়ার সাথে যেহেতু আগামীকালের ম্যাচে গতকাল অর্থাৎ আজকে সকালে যারা খেললেন, এইভাবেই রাখা উচিত, মানে টিম, মানে যারা প্লেয়ার ছিলেন? দেখেন, চেঞ্জের খুব বড় অপশন কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কিন্তু ব্যাটিংয়ে যদি দেখেন, বাইরে আছে কে,
হয়তো সৌম্য টপ অর্ডারে সৌম্য আছে, আর পিছনে হয়তো বোলার শরীফুল খেলছে না, শরীফুল হয়তো ম্যাচ খেলে নাই বিকজ অফ শরীফুল তো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, মানে ওর ইঞ্জুরির কারণে হয়তো টিমের বাইরে ছিল এবং কম্বিনেশনের কারণে সবাই এত ভালো খেলছে বোলাররা, যে কারণে হয়তো আমাদের চেঞ্জটা হয় নাই। একটা চেঞ্জ হলেও খুব বেশি ম্যাসিভ চেঞ্জ হবে না, আমাদের কিন্তু যারাই খেলছে পারফর্ম করতে হবে। আমাদের টপ অর্ডারে খুব বেশি বড় চেঞ্জ করার সুযোগ নেই, আমাদের কিন্তু প্লেয়ার যারা খেলছে খুব অপশানও নেই, যারা হয়তো খুব ভালো পারফর্ম করে বেঞ্চে বসে আছে ওরকম কেউ নেই। আমাদের কম্বিনেশন যেটাই হোক পারফর্ম করতে হবে আর কি, যারা টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফর্ম করতে হবে। অনন্যা, পারফর্মের কোনো বিকল্প নেই, আপনি তো পারফর্ম করেন, যদিও মাঠে না, স্টেজে। তো একটু জানতে চাইবো যে মাঠে গিয়ে কি খেলা দেখা হয় বা কখনো দেখা হয়েছে? না, এটা এখনো পর্যন্ত হয়নি, ব্যাড লাক। আমার ইচ্ছা আছে একবার মাঠে যে মানে দর্শক সারিতে বসে খেলা দেখবার। আচ্ছা আচ্ছা। ক্রিকেট নিয়ে কোনো অভিজ্ঞতা আছে, খেলা নিয়ে বা আপনার কোনো স্মৃতি? ক্রিকেট নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যখনই বাংলাদেশ হেরে যায় ভীষণ কষ্ট লাগে। আর বিশেষ করে মানে আমরা দেখা যায় খুব ভালো খেলছি, কিন্তু ভালো খেলার পরে দেখা গেল আমরা একটু একটু করে ডাউন হয়ে আবার হেরে গেলাম। তো এই হেরে যাওয়াটা ভীষণ কষ্ট লাগে, আর তখন কান্না চলে আসে। তো সেটাই হচ্ছে, আর অভিজ্ঞতা বলতে সেরকম নেই। তার মানে এমন হয় যে কান্নাকাটি করতে করতে খাওয়া দাওয়া সেদিন আর হবে না। সেটাই। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটু আপনাদের কাছে আসতে চাই, কালকে খেলা আছে বাংলাদেশের ভারতের সাথে, সানোয়ার ভাই বলছিলেন সেখানটার কিছু বলবার আর রয়েছে কিনা, বিশেষ করে প্লেয়ার যাদেরকে, তাদের প্লেয়ার তো আসলে আমাদের নাইও যে কাকে উঠাবে কাকে বাদ দেওয়া হবে, তাদের নিয়ে নিশ্চয়ই প্লেয়ার গঠন করে খেলাতে হবে। তো কি প্রত্যাশা ভারতের সাথে? আমার কাছে মনে হয় যে একটা চেঞ্জ হওয়া যায়, সেটা হলো যে শেখ মেহেদী, কারণ যেহেতু ভারতের টপ অর্ডার ম্যাক্সিমাম ডানাতি ব্যাটসম্যান, সো শেখ মেহেদী অফ স্পিন বোলার। সো আমার মনে হয় এখানে চেঞ্জ করে আমরা শরীফুলকে খেলাতে পারি হয়তো, বা নাহলে জাকির আলী অনেক, যেটা এতদিন খেলেছে। 4টা পেসার হলে আমার জন্য, ভারতের যেহেতু ব্যাটিং লাইনআপটা অনেক বড়, সো 4টা পেসার আমার কাছে মানে খেলালে আমার কাছে মনে হয় বেশ বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে অন্য একটা বিষয় জানতে চাই, বাংলাদেশ দলের অনেক দুর্বলতাও রয়েছে, শক্তিমত্তাও রয়েছে, এবং প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা কি বলে ট্রেডমার্ক থাকে। বাংলাদেশের আসলে ট্রেডমার্ক কোনটা আপনার কাছে কি মনে হয়? এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের যে ট্রেডমার্ক যেটা দেখছি সেটা হচ্ছে বোলিং, মোস্টলি বোলিং। এখন আমরা ব্যাটিংয়ের উপরে ডিপেন্ড করতে চাই, ব্যাটিং যদি ভালো না করে কখনোই বোলিং দিয়ে ম্যাচ পার করা সম্ভবই না। টপ অর্ডাররা রান পাচ্ছেই না। নাজমুল হাসান শান্ত 14 ম্যাচ পরে একটা 40 রানের ইনিংস খেলছে, যেটা ক্যাপ্টেন্স নক আমরা যেটা আশা করি যে জায়গায়, তো এটা আসলে হচ্ছে না। আবার লিটন দাসের পারফরমেন্স আমরা যেরকম এক্সপেকটেশনে রাখছিলাম, আমরা কিন্তু জানি লিটন দাস একদম সহজাত স্ট্রোক মেকার। ওর যেই শটগুলো খেলেও বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান টপ অর্ডারের ওই রকম দৃষ্টিনন্দন বলুক বা রান মেকিং শটগুলো বলুক আমরা অন্য কারোর কাছ থেকে পাই না। সৌম্য সরকারকে নিয়ে একটা গ্যাম্বলিং করার চেষ্টা করছে, সৌম্য সরকার আবারও ব্যর্থ, এটা আমাদের ব্যাড লাক। আর তাওহিদ হৃদয়, যেহেতু ওর ব্যাটিং যে পজিশন, ও যেই পজিশনে খেলে সেখানে আসলে ওর 40-50 রানই আমাদের দলের জন্য অনেক বড় কিছু। মানে ওর যে 5 ডাউন বা 4 ডাউনে যখন নামে তখন, তো আমাদের উপরের সারি যারা আছে, রিশাদকে একটা গ্যাম্বলিং করছে আজকে ম্যাচে, ওকে উপরে নিয়ে আসছে কিন্তু রিশাদ করতে পারে না ভালো। 6 সিটিং অ্যাবিলিটি যদি আমরা দেখি, রিশাদ জাকির হোসেন অনেককে নিয়ে গেছে, এই জন্যই ও ফ্লপ। তো ব্যাটিংটাকে দিয়ে আমরা যদি এই আমাদের অ্যাকচুয়াল যে ট্রেডমার্ক চেঞ্জ করার জন্য কম্বিনেশন লাগবে আমাদের দুইটার ক্ষেত্রেই, শুধুমাত্র বোলিং দিয়ে বা শুধুমাত্র ব্যাটিং দিয়ে আমাদের হচ্ছে না। আর একটা যে জিনিস সবচেয়ে বড় সেটা হচ্ছে আমরা ওই যে মেন্টালিটি আমাদের আসলে কেমন, সুপার 8 আসছে, এখন আমাদের রিয়েল ফেস, অ্যাকচুয়াল ফেস বের হয়ে চলে আসছে, এরকম একটা অবস্থা। এখন আমাদের ফেস করা লাগতেছে আফগানিস্তানকে। আফগানিস্তান অনেকখানি আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এবং আপনারা যারা প্রাইজ পেয়েছেন তাদের প্রাইজটি আমরা দিয়ে দিতে চাই অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমরা প্রথমে আপনি একটু আসবেন। জি, অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। আরেকজন, আপনাকে অনেক অনেক অভিনন্দন, ভালো থাকবেন। সানোয়ার ভাই এবং অনন্যা এবং সেই সাথে 6 জন ফ্যান, আপনারা যারা এসছেন আপনাদেরকে অনেক অনেক অভিবাদন, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিসারএম আবিবা ফাইন্যান্স, মেটেল, শাহজাদি হেয়ার কালার, RL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল, আপনাদেরকেও অনেক 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 শুভকামনা, এবং আগামী দিনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।